আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলেই মেহমেদ ফতিলের সুলতানি সিরিজের ৬৭ নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান এবং রাধু তেপেশের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। এখানে সুলতান মেহমেদ খান রাধু তেপেশকে উদ্দেশ্য করে বলতেছেন, ভ্লাদের পাশে তুমি আমার ছায়া হয়ে থাকবে। যেহেতু এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন যে তুমি আমার ছায়া হয়ে থাকবে, এর মানে হচ্ছে রাধু তেপেশকে তিনি তার গুপ্তচর হিসেবে পাঠাবেন। রাধু তেপেশ সরাসরি ভ্লাদের বিরুদ্ধে যাবে না, বরং ভ্লাদের পক্ষে থাকবে। ভ্লাদকে দেখাবে যে সুলতান মেহমেদ খান তোমার শত্রু, কিন্তু সুলতান মেহমেদ খানের পক্ষে যে ভ্লাদ তেপেশের ভাই রাধু তেপেশ রয়েছে সেটা রাধু প্রকাশ করবে না। তো এখানে সুলতান মেহমেদ খান এটা বলতেছেও রাধুকে যে তোমাদের যে ভ্রাতৃত্ব, সে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকুক বা এই ধারা চলতেই থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের পরপরই রাধু তেপেশ ওয়ালাসিয়ায় ফিরে গিয়েছেন। তো ওয়ালাসিয়া যাওয়ার পর রাধুর সাথে ঠিক কি হবে সে বিষয় নিয়ে আমরা সামনে আলোচনা করবো। তার আগে দেখতে পাচ্ছি ইসহাক পাশা এবং জাগানুস পাশা দোয়ান পাশাদের সিন। এখানে জাগানুস পাশা, দোয়ান পাশা এবং ইসহাক পাশা দাঁড়িয়ে রয়েছে। তারা মাহমুদ পাশার বিরুদ্ধে হয়তোবা আরও একটি কঠিন পরিকল্পনা করবেন। গত ভলিউমে সুলতান মেহমেদ খান যা দেখিয়েছেন, ভাই রে ভাই, পরিকল্পনার ভিতরে আবার পরিকল্পনা, রাজনীতির ভিতরে আবার রাজনীতি। গত ভলিউমের শেষের দিকে তো দেখেছিলাম আমরা মাহমুদ পাশার উজিরের পদ একেবারেই চলে যাচ্ছে অবস্থা। এখানে ঠিক কি হবে মাহমুদ পাশার সাথে? দর্শক, আগামী ভলিউমে আমরা হয়তোবা মাহমুদ পাশার জয় জয়কার দেখতে পাবো। গত এক ভলিউমে যদিও মাহমুদ পাশার রাজনীতি কিছুটা হলেও নিম্নমুখী ছিল, কিন্তু আগামী ভলিউমে দেখবেন মাহমুদ পাশার রাজনীতি ঊর্ধ্বমুখী এবং মাহমুদ পাশা এমন এক চাল চালবেন, এমন এক পরিকল্পনা করবেন যার মাধ্যমে তার উজিরের পদটি আবারও টিকে থাকবে। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে মাহমুদ পাশার হায়াত কি কমে এসেছে কিনা। হায়াত অবশ্যই দিন দিন কমতেছে, তবে এখনোই তার উজিরের পদ চলে যাওয়ার সময় হয়নি। আরো লম্বা সময় তিনি উজিরে আজম হিসেবে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে মাহমুদ পাশা বলতেছেন, আমাকে আমার খোলস থেকে বের করে এনেছে ইসহাক, চলো দেরি হওয়ার পূর্বেই কিছু একটা করি। এই কথার মাধ্যমে আবার বোঝা যাচ্ছে আগামী ৬৭ নম্বর ভলিউমে হয়তো আমরা পাশাদের যেই বিভক্তি সেটা কমে আসতে দেখব। এই বিষয় নিয়ে সামনে আরো একটু আলোচনা করব। তার আগে আবার আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেশ এবং রাধু তেপেশের সিন। এখানে রাধু তেপেশ তার হাতের গদা তুলে দিচ্ছেন ভ্লাদের হাতে এবং বলতেছে, মেহমেদের উপর বিশ্বাস রাখার জন্য আমাকে ক্ষমা করো ভাইয়া। এটা সুলতান মেহমেদ খানের একটি পরিকল্পনা। সুলতান মেহমেদ খান বলেই দিয়েছেন যে তুমি এমনভাবে চলবে যে তুমি মেহমেদের বিরুদ্ধে চলে গিয়েছো এবং ভ্লাদের পক্ষে চলে গিয়েছো, এমনভাবে চলবে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে রাধু তেপেশের চরিত্রটা চেঞ্জ হতে পারে, সেটাই কিন্তু হতে যাচ্ছে। ধীরে ধীরে রাধু তেপেশ আরও সাহসী এবং চতুর হয়ে উঠবেন। তো এখানে গদা হাতে তুলে নিয়েছেন ভ্লাদ তেপেশ এবং বলতেছেন, যাকে আমি ভাই ভেবেছিলাম সে আসলে আমার ভাই ছিল না। এটা কার ব্যাপারে? এটা সুলতান মেহমেদ খানের ব্যাপারে বলতেছে যে তাকে আমি ভাই ভেবেছিলাম, কিন্তু সে আমার ভাই না, আমার প্রকৃত ভাই তুমি। রাধু তেপেশকে এটা বলতেছে। যদিও ভ্লাদ এত সহজেই রাধুকে বিশ্বাস করবে না, তবে রাধু তেপেশ ভ্লাদকে কনভিন্স করতে, ভ্লাদকে বোঝাতে সক্ষম হবেন এবং এখানে আবারও তাদের দুই ভাইয়ের মধ্যে আগামী ভলিউমে মিল হতে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোপন আস্তানায় সুলতান মেহমেদ খান এবং ইসহাক পাশা দাঁড়িয়ে আছেন। এখানে একটি চিঠি এসেছে, যেই চিঠিতে লেখা রয়েছে পোপ বসনিয়ায় আগমন করেছে, যা কিনা খ্রিস্টান বিশ্বের জন্য ঐক্যের একটি বিশাল কারণ হয়ে দাঁড়াবে। তো চিঠি পড়ার পর কিন্তু সুলতান মেহমেদ খান বলতেছেন, পোপ বসনিয়ায় আগমন, পুরো খ্রিস্টান বিশ্ব এক হয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, অথচ আমরা এখন নিজেদের ভেতরের রাজনীতিতেই ঐক্য স্থাপন করতে পারিনি। মূলত সুলতান মেহমেদ খান চাচ্ছেন পাশাদের মধ্যকার যেই বিভেদ, যেই দ্বন্দ্ব, সেই বিভক্তি, সেই দ্বন্দ্ব দূর করতে। তো এখানে সুলতান মেহমেদ খানের কথার জবাবে ইসহাক পাশা বলবেন, আমাদের মধ্যকার বিভেদ দূর করতে যা যা প্রয়োজন আমি তার সবই করব। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জেনেসারি আগা, হুসেইন আগা এবং দোয়ান পাশা তারা একই চামচ ধরে শপথ করে বলছে, আমরা একই আগুনে জ্বলা হাড়ি থেকে ওঠা ধোঁয়া, আমাদের পথও এক, আমাদের ভবিষ্যৎও এক। মানে তারা শপথ করতেছে তারা এখন থেকে ঐক্যবদ্ধভাবে চলবেন। ওই যে যেমনটা বলেছিলাম যে পাশাদের মধ্যকার যে বিভক্তি, সেই বিভক্তি আগামী ৬৭ নম্বর ভলিউমে দূর হয়ে যাবে অনেকটাই। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়ালাসিয়ার প্রাসাদে এসেছেন রানী ক্যাথেরিনা। তো ওয়ালাসিয়া আসার পর ভ্লাদ তেপেশ তাকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি চাও আমাদের কাছে। তখন রানী ক্যাথেরিনা বলতেছে, আমি চাই ওয়ালাসিয়ার ভূমি। তো গত ভলিউমে যদিও দেখেছিলাম পোপ ভ্লাদকে অবাঞ্ছিত ঘোষণা করছে, তবে
ভ্লাদকে আবারও গ্রহণ করবেন পোপ। তাদের মধ্যকার যে বিভক্তি, সেই বিভক্তি হয়তো বা আমরা খুব শীঘ্রই দূর হতে দেখব। মানে ওয়ালাসিয়া আর বসনিয়া এক হয়ে যেতে পারে। রানী ক্যাথেরিনা সম্ভবত ভ্লাদ তেপেসকে বলবে যে সরাসরি সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে বিদ্রোহ করতে। তো ভ্লাদ প্রাথমিক পর্যায়ে এটাতে রাজি হবে কিনা সেটা নিয়ে রয়েছে বেশ কিছু প্রশ্ন। কেননা এখন যদি ভ্লাদ সরাসরি সুলতান মেহমেদ খানের বিরুদ্ধে চলে যায়, এর মানে হচ্ছে খুব শীঘ্রই আমরা ভ্লাদের বিরুদ্ধে অভিযান চালাতে দেখব সুলতান মেহমেদ খানকে। তো ঠিক ভ্লাদের বিরুদ্ধে ওয়ালাসিয়ায় অভিযান কি ঠিক এই সিজনেই হবে না পরবর্তী সিজনে হবে, সেটা বোঝা যাবে ভ্লাদের সামনের কয়েক ভলিউমের কর্মকাণ্ড দেখেই। তো যাই হোক দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।